নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের গল্প হলেও সত্যি চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকমই আরও সত্যি ঘটনা অবলম্বনে ভূতের গল্প শোনার জন্যে। তবে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, পোড়ো মন্দিরের বিভীষিকা। আমি একটা খবর পত্রিকায় কাজ করি। এই কয়েক মাস হলো প্রমোশন পেয়ে জেনারেল ম্যানেজারের পোস্টে এসেছি। মায়নার সাথে সাথে কাজের দায়িত্বটাও অনেকটাই বেড়েছে। কাজের সূত্রে আমাকে বিভিন্ন জায়গায় জায়গায় যেতে হয় খবর সংগ্রহ করার জন্যে। যে কোনো ঘটনাই যেন সবার প্রথম আমাদের চ্যানেলেই দেখানো যায় তার দায়িত্বটা পুরোপুরি আমার ঘাড়ে। সেই দিনও এরমই একটা খবর সংগ্রহ করার জন্যে আমাকে যেতে হয়েছিল মালদার এক গ্রামীণ এলাকায়। সেই গ্রামটার নাম ছিল চট্টপুর, মালদা থেকে বেশ অনেকটাই ভিতরে। কাজ শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তখন রাত প্রায় 10টা বেজে গেছে। আমি নিজের গাড়ি করেই এসেছিলাম, তাই রাত বিরেতে যানবাহন খোঁজার ঝামেলা নেই। গাড়ি করে কিছুটা দূর আসার পর দেখলাম রাস্তাটা কিরম যেন অজানা ঠেকছে। তাহলে ভুল রাস্তায় ঢুকলাম নাকি? কিন্তু যতদূর মনে পড়ছে আমি তো এই রাস্তা ধরেই এলাম। গ্রামের সব রাস্তাগুলোই কিরম যেন একই রকম। আমি আবার গাড়িটা ঘুরিয়ে অন্যদিকে এগোতে লাগলাম। কিন্তু আশ্চর্য, এই রাস্তাটা তো অজানা। তার মানে নিশ্চয়ই আমি ভুল পথেই ঢুকেছি। এবার কাকে রাস্তা জিজ্ঞেস করি? রাস্তাঘাট তো একদম ফাঁকা। গুগল ম্যাপও যে খুব একটা সাহায্য করতে পারবে তাও তো মনে হয় না। কলকাতা রাস্তাতেই গুলিয়ে ফেলে, আর এ তো কোন গ্রাম্য এলাকা। তখনই চোখে পড়ল দূর থেকে একটা ভদ্রলোক এই দিকেই এগিয়ে আসছে। আমি তাড়াতাড়ি গাড়িটা ওনার কাছে এগিয়ে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা, আমি খবর পত্রিকার লোক। আমি রাস্তাটা একটু গুলিয়ে ফেলেছি। এখান থেকে মেন রোডে যাব কি করে একটু বলতে পারবেন? লোকটা কিছুটা ভেবে নিয়ে বলল, এখান থেকে তো মেন রোড প্রায় অনেকটাই দূর। এক কাজ করুন, এই যে বাঁদিকে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা ধরে সোজা চলে যান। ঘন্টা দেড়েকের মধ্যেই মেন রোডে পৌঁছে যাবেন। হ্যাঁ, এতক্ষণ লাগবে? তাহলে তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে। আর অন্য কোনো রাস্তা নেই দাদা? রাস্তা একটা আছে বটে, তবে আমাকে ওই রাস্তাটা একটু বলে দিন প্লিজ। বুঝতেই পারছেন, বাড়ি ফিরতে দেরি হলে বাড়ির সবাই খুব চিন্তা করবে। ওই সোজা রাস্তাটা ধরে গেলে আপনি চড়কতলা পৌঁছে যাবেন। চড়কতলা রাস্তা দিয়ে গেলে আপনি অনেক তাড়াতাড়ি মেন রোডে পৌঁছে যেতে পারবেন। ওটাই সব থেকে সোজা রাস্তা। তবে দাদা, ওই রাস্তাটা দিয়ে যেন না। রাতের বেলা ওই রাস্তাটা একদম নিরাপদ নয়। আপনি বরং এই বাঁদিকে রাস্তাটা ধরেই যান। কেন বলুন তো? ওই রাস্তা দিয়ে যাবো না কেন? অত শত জানি না, আমাদের এই হচ্ছে, আমি চললু। আমি যে আর কিছু জিজ্ঞেস করব তার আগেই লোকটা হন্তদন্ত করে হাঁটা দিল। কি আজব লোক তো মাইরি! কী সব বলে গেল, কিছুই তো মাথায় ঢুকলো না। সত্যি গ্রামের লোকেরা এখনো কুসংস্কার ছাড়তে পারেনি। যাই হোক, আমি আর দেরি না করে চড়কতলার দিকেই এগোতে লাগলাম। চড়কতলা জায়গাটা কিরম যেন একটু নিরিবিলি। ঘরবাড়ি তুলনামূলক এখানে অনেকটাই কম, বেশিরভাগ জায়গাটাই ফাঁকা। কিন্তু ওই লোকটা কেনই বা বারণ করছিল আমাকে এই রাস্তা ধরে আসার জন্যে? আদেও ঠিক রাস্তা বললো তো নাকি? কে জানে। এইসবই ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিলাম। তখনই হঠাৎ করে গাড়িটা কিরম আওয়াজ করতে করতে থেমে গেল। যা বাবা, আবার গাড়ির কি হলো? অনেকবার গাড়িটা স্টার্ট করার চেষ্টা করলাম, কিন্তু গাড়ি আর স্টার্ট হওয়ার নাম নেই। দেখ, চত্বর সব। এখন এবার কি করব আমি? এখানে মেকানিক বা কোথায় পাবো? গাড়ি থেকে নেমে আশপাশটা ভালো করে দেখতে লাগলাম, যদি কিছু চোখে পড়ে।
কিন্তু দূর দূরান্ত অবধি ফাঁকা জমি ছাড়া আর কিছুই চোখে পড়ল না। ফোনটা বের করে দেখলাম ফোনে নেটওয়ার্কও নেই। এ কেমন জায়গায় এসে পড়লাম রে বাবা, এখান থেকে এবার আমি বেরোবো কী করে? না, এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, হেঁটেই একটু এগিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়, না হলে এখন এত রাতে বড় বিপদে পড়ে যাব। ফোনের টর্চটা জ্বালিয়ে সামনের দিকে হাঁটতে লাগলাম। কয়েকটা কুকুর বাদ দিয়ে আর কোনো প্রাণীরই দেখা পেলাম না। অনেকটা পথ হাঁটার পরও যখন কোনো কিছুরই সন্ধান পেলাম না, তখন বড় দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। অজানা এক গ্রাম, তার মধ্যে এরম নির্জন স্থানে রাতের বেলা দাঁড়িয়ে থাকতে গাটা বড় ঝমঝম করছিল। তখনই মনে হলো দূর থেকে একটা ঘন্টার আওয়াজ যেন কানে ভেসে আসছে। একটু ভালোভাবে শুনতেই টের পেলাম, হ্যাঁ, একটা ঘন্টার আওয়াজ। তার মানে এখানে আশেপাশে কোথাও একটা মন্দির আছে, আর সেখানে এখন পুজো হচ্ছে। তার মানে কোনোভাবে মন্দিরে পৌঁছাতে পারলে লোকজনের দেখা পাবো, তাদের কাছেই সাহায্য চাওয়া যাবে। আমি আর দেরি না করে সেই ঘন্টার আওয়াজ অনুসরণ করতে করতে এগিয়ে চললাম। রাস্তা পেরিয়ে এবার আমি ক্ষেতের ওপর দিয়ে চলেছি। তারপর একটা জঙ্গলের ভিতর প্রবেশ করলাম। চারিদিকে বড় বড় গাছপালা, আর মাঝে মাঝে শেয়ালের ডাক। বুকের ভিতরটা কিরম দপদপ করছে। ঘন্টার আওয়াজটা তখন অনেকটাই জোরে, তার মানে মন্দিরটার অনেকটা কাছেই চলে এসেছি আমি। আরও কিছুটা জঙ্গলের ভিতরে যেতেই আমি সেই মন্দিরটার সামনে এসে পৌঁছালাম। কিন্তু মন্দিরটাকে দেখে মনে হচ্ছে প্রায় অনেক দিন ধরে এখানে যেন আর কেউ আসে না। জঙ্গলি গাছপালায় ভরে গেছে চারিদিক, এমনকি মন্দিরের কিছু অংশও ভেঙে পড়ে আছে মাটিতে। কিন্তু ভিতর থেকে এখনো সেই ঘন্টার আওয়াজটা ভেসে আসছে। একটা আলো চোখে পড়ছে ভিতর থেকে, তার মানে ভিতরে কেউ আছে নিশ্চয়ই। আমি আস্তে আস্তে মন্দিরের ভিতরটা প্রবেশ করলাম। তখনই আকাশে প্রবল মেঘের গর্জন শুনতে পেলাম। আবার এখন বৃষ্টি নামবে মনে হয়। আমি আবারও মন্দিরের ভিতরটা এসে দাঁড়ালাম। চারিদিকটা বড়ই অন্ধকার, কিন্তু একটু আগে যে দেখলাম মন্দিরের ভিতরে আলো জ্বলছিল, তাহলে ঠিক তখনই হঠাৎ করে মাথার পিছনে কে যেন ভারী কিছু একটা দিয়ে আঘাত করলো। খানিকক্ষণ চোখের সামনে সব যেন অন্ধকার, আর তারপর ওখানেই আমি জ্ঞান হারালাম। একটু পর যখন জ্ঞান ফিরল, তখন চোখের সামনে যা দেখতে পেলাম তাতে আমার আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার অবস্থায়। আমার হাত পা সব বাঁধা, আর আমার সামনে বসে আছে এক কাপালিক। তার চোখগুলো যেন রক্তের মতন লাল, তার চেহারা এক দানবের মতন। সে মা কালীর একটা প্রতিমার সামনে বসে কি যেন তপস্যা করছে। আর তার একটু পরই সে চোখ খুলে বলল, জয় মা কালী। মা, আজ অমাবস্যা রাতে তোর জন্য আরো এক বলি এনেছি মা। প্রসাদ গ্রহণ কর মা, প্রসাদ গ্রহণ কর। ততক্ষণে আমার কাছে সবটাই পরিষ্কার। আমি তার মানে সেই বলি। এরপর সেই কাপালিকটা আমাকে ধরে নিয়ে গিয়ে ফেললো সে হাড়ি কাঠে। গলায় একটা জবার মালা পরিয়ে দিল, আর একটা খাড়ায় সিঁদুর মাখাতে লাগলো। এবার আমি কি করব? আমার হাত পা তো সব বাঁধা, বাঁচার যেন আর কোনো উপায় দেখতে পারছিলাম না। মৃত্যু যেন স্বয়ং আমার চোখের সামনে। আমি ভয় চিৎকার করতে লাগলাম। কিন্তু কাপালিকটার কানে যেন কোনো কথাই গেল না।
এরই মধ্যে বাইরে শুরু হয়েছে সে এক যেন দুর্যোগ পরিবেশ। মেঘের ঘন ঘন গর্জন আর তার সাথে ঝোড়ো হাওয়া। বাইরের ঘন্টাগুলো জোরে জোরে দুলতে লাগলো। এরপর কাপালিকটা আমার সামনে এসে দাঁড়ালো। ব্যাস, এবারই আমার সব শেষ। আমি চোখটা বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলাম। ঠিক ঠিক তখনই আমি শুনতে পেলাম একটা আর্তনাদ। চোখ খুলেই দেখলাম একটা তীক্ষ্ণ আলোর রেখায় ভরে উঠেছে মন্দিরের চারিদিক। সে আলো এতটাই তীক্ষ্ণ যে চোখ খোলা দেয়। আমি কোনো রকমে দেখতে পারলাম সেই কাপালিকটা হাওয়ায় ভেসে উঠেছে আর যেন মরণ যন্ত্রণায় আর্তনাদ করছে। আর মা কালী সে প্রতিমা থেকেই সেই আলোর রেখা বেরিয়ে আসছে। তারপর আস্তে আস্তে সেই কাপালিকটার চামড়া খসে খসে পড়তে লাগলো। তার চিৎকারে মন্দিরের দেওয়ালগুলো যেন কেঁপে কেঁপে উঠল। আর তারপর এক ভয়ানক বিদ্যুতের গর্জনে আমাদের ওপর ভেঙে পড়লো সেই মন্দির। আর তারপর আমার কিছুই মনে নেই। পরের দিন যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে। আমি আমার গাড়ির সামনেই অজ্ঞান অবস্থায় পড়ে আছি। কয়েকজন স্থানীয় লোকেরা আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তাদের মুখে হাজারো প্রশ্ন। আমি একটু ধাতস্থ হয়ে আগের রাতের সব ঘটনাটা তাদের খুলে বলি। তখনই তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, দাদা, আপনি অনেক বাঁচা বেঁচেছেন। ওই মন্দির কোনো সাধারণ মন্দির নয়। ওই মন্দির মায়ের বড় জাগ্রত মন্দির। কিন্তু কয়েক বছর আগে এক ভণ্ড কাপালিক সে মন্দিরে আস্থানা গাড়ে। তন্ত্র সাধনা, কালাজাদু এইসবই ছিল তার প্রধান কর্ম। প্রতি অমাবস্যা রাতেই সে গ্রামের কোনো না কোনো লোককে অজ্ঞান করে নিয়ে যেত সেই মন্দিরে মায়ের কাছে নরবলি দেওয়ার জন্যে, যাতে সে দুনিয়ার সব থেকে শক্তিশালী হতে পারে। প্রথমটায় আমরা কেউই কিছু বুঝতে পারিনি, কিন্তু পরে একদিন সন্দেহ হওয়ায় আমরা গ্রামের সবাই মিলে অমাবস্যার এক রাতে ওই মন্দিরে যাই। তখনই হাতে নাতে ওই কাপালিককে ধরি। কিন্তু সে কাপালিক তন্ত্র সাধনায় এতটাই শিক্ষিত ছিল যে তাকে আমরা কিছুই করতে পারিনি। কিন্তু বলে না, পাপের প্রায়শ্চিত সবাইকেই করতে হয়। সেই দিনই গ্রামে বিশাল ঝড় বৃষ্টি হয়, আর সেই ঝড় বৃষ্টিতেই সে মন্দির ভেঙে পড়ে, আর কাপালিকটাও সেইখানেই মন্দিরের চাপে মারা যায়। কিন্তু সে মরে গিয়েও মুক্তি পায়নি। এখনও সে মন্দিরের আশেপাশে সে ঘুরে বেড়ায়। গ্রামের অনেকেই অমাবস্যা রাতে এখনও সে মন্দিরের ভিতর থেকে ঘণ্টার আওয়াজ শুনতে পায়। তাই রাতের পর ওই পথে ছায়াও কেউ মারাতে চায় না দাদা।